নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, আর মাত্র কয়েক ঘন্টা পর ওয়াশিংটন ডিসিতে আসবে নতুন প্রেসিডেন্ট। আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করবে। আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ৪৫তম প্রেসিডেন্টও ছিল এবং ১৯৫ বছরের ইতিহাসে এই একজন প্রেসিডেন্ট যিনি একবার হেরে তারপরে আবার ফিরে এসেছেন। তো আমরা ডোনাল্ড ট্রাম্প এই প্রেসিডেন্ট হওয়ার প্রাক্কালে আমরা দেখতেছি শুনশান নিস্তব্ধতা, নীরবতা, শান্ত শিষ্ট একটি পরিবেশ বিশ্বব্যাপী। এটা কি কাম বিফোর দি স্টর্ম, যেটাকে আপনারা জানেন যে ঝড়ের আগে একটা একটু শান্ত থাকে, তারপরে ঝড় শুরু হয়, সব কিছু স্তব্ধ হয়ে যায়। আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে ডোনাল্ড ট্রাম্প যখন জিতেছেন ইলেকশনে, এই জেতার পরপরই মিডল ইস্ট অনেকটা শান্ত হয়ে গেছে। আপনারা দেখেছেন বাশার আল আসাদ রাশিয়াতে চলে গেছে। আইসিসরা বল পাল্টে এখন তারা গণতান্ত্রিক শান্তিপ্রিয় মানুষ হিসাবে আবির্ভূত হয়েছে। তারা বলেছে যে তারা আর এগুলি করবে না, বরং আল কায়দা এবং আইসিস এখনও যারা করে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। আপনাদের খেয়াল রাখতে হবে যে এই মুহূর্তে সিরিয়ায় যারা ক্ষমতায় আছে তারা কিন্তু আল কায়দার অনুসারী ছিল, কিন্তু তারা এখন আল কায়দার সাথে নাই। এবং এটা কি ট্রাম্প ইফেক্ট বলাই যায়, কারণ ট্রাম্প প্রেসিডেন্ট হবার পরেই কিন্তু বৈশ্বিক পরিমণ্ডলে একটা ব্যাপক পরিবর্তন এসেছে। আমরা দেখেছি হিজবুল্লাহর কি বারন্ত ছিল, তাই না? হিজবুল্লাহ গত মাসখানেক ধরে আপনারা কি হিজবুল্লাহর কোনো গল্প স্বল্প পটকা ফুটানো, ইসরায়েলের ওপর ড্রোন হামলা, মিসাইল হামলা এগুলি দেখেছেন? দেখেননি। অথচ আমরা জানতাম যে হিজবুল্লাহর কাছে লক্ষ লক্ষ মিসাইল আছে, লক্ষ লক্ষ তাদের সন্ত্রাসী যোদ্ধা, টেরোরিস্ট ফাইটার আছে, কিন্তু তারা এখন সব ঘুমিয়ে পড়েছে। আমরা ইরানের কোনো হম্বিতম্বি আর দেখতে পাচ্ছি না। ইরানও কুপকাত হয়ে গেছে। বিশেষ করে ইসরায়েল যখন ইরানের ওপর লাস্ট যেই মিসাইল হামলা করেছিল, বা রাদার বিমানে এসে, এয়ারফোর্সে এসে প্রায় ২০০ বিমান এসে, যুদ্ধ বিমান ইরানের আকাশসীমায় প্রবেশ করে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একদম ভেঙে চুরমার করে দিয়েছে। এই মুহূর্তে ইরান সবচাইতে অরক্ষিত একটি দেশ। তারপরে আপনারা দেখেছেন হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি, সিজফায়ার শুরু হয়ে গেছে। হামাস ৩ জন জিম্মি হোস্টেজকে মুক্তি দিয়েছে এবং আগামী ৬ সপ্তাহের মধ্যে ৩৩ জনকে মুক্তি দেবে। শুধু মুক্তিই দেয় নাই, ৩ জনকে মুক্তিই দেয় নাই, তাদেরকে আবার গিফট ব্যাগ দিয়েছে। প্রত্যেকের হাতে করে একটা গিফট ব্যাগ দিয়েছে। আমরা আমাদের বাড়িতে মেহমান যখন আসতো তখন চলে যাবার পর আমি দেখেছি আমার মা বা আরও যারা আছে বাড়িতে, তারা তাদেরকে কিছু না কিছু গিফট দিয়ে দিত। নতুন অতিথি হলে তো অনেক গিফট, জামা কাপড়, স্বর্ণ টর্ণ, এইসব গয়না টয়না। আর পুরানো অতিথি হলে এই খাবারের জিনিস, ফলমূল এগুলি দিয়ে দিত নিয়ে যাওয়ার জন্য। তো এই হামাসরা তাদের অতিথিদেরকে গিফট ব্যাগ দিয়ে দিচ্ছে, যেন তারা নিমন্ত্রণ খাইতে গাজায় এসেছিল। ঠেলার নাম বাবাজি, তারা এই গরু মেরে এখন জোতাদান করতেছে, বুঝলেন? গত ৭ই অক্টোবর ২০২৩ সালে কি বিভৎস একটা জঙ্গি হামলার মাধ্যমে প্রায় ১২৫০ জন মানুষকে হত্যা করেছিল। ২৫০ জনকে তারা জিম্মি এনেছিল, হস্টেজ এনেছিল। এর আগে একবার একটা সিজফায়ার হয়েছিল,
স্বল্পমেয়াদী এবং তখন অনেক জিম্মিকে ছাড়া হয়েছে। এইবার আরও 33 জনকে ছাড়া হবে আগামী 6 সপ্তাহের মধ্যে। 3 জনকে ছেড়েছে, তো ঠেলায় না পড়লে তো বিড়াল গাছে ওঠে না। তারা এই হস্টেজদেরকে, যাদেরকে তারা নিজেদের এগেনস্ট দেয়ার উইল জোরপূর্বক দিনের পর দিন তারা আটকে রেখেছে, টর্চার করেছে, তাদেরকে যাবার বেলায়, বিদায় বেলায় তাদেরকে গিফট ব্যাক দিয়ে দিয়েছে। এবং এই যে সিজফায়ারে তারা এগ্রি করেছে, উপনীত হয়েছে, এটা কিন্তু প্রায় 15 মাস যাবৎ এই ডিলটা করার চেষ্টা করতেছিল বাইডেন। এবং ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ বলেছে যে আমি ক্ষমতায় আরোহণের আগে যদি এই সিজফায়ার ডিল না হয় তাহলে দেয়ার উইল বি এ হেল টু পে। অর্থাৎ কাকে ওয়ার্নিং দিছে এটা তারা বুঝে গেছে এবং তারা সেটা মেনে নিয়েছে যে দেয়ার উইল বি এ হেল টু পে। এইটার ক্রেডিটও নিচ্ছে ডোনাল্ড ট্রাম্প। এবং তারাও জানে, হামাস সন্ত্রাসীরাও জানে যে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের এক পরম বন্ধু। সো সেই পরম বন্ধু কি করতে পারে যদি এই ডিল না হয় তা তারা বুঝে গেছে। এবং আমরা এতে দেখছি সেই 1980 সালের রোনাল্ড রিগানের পুনরাবৃত্তি। সেই রোনাল্ড রিগানও বলেছিল, যখন ইরানিয়ানরা আমেরিকান জিম্মি রেখেছিল প্রায় 457 দিন, রোনাল্ড রিগান বলেছিল যে আমি প্রেসিডেন্ট হওয়ার 24 ঘন্টার মধ্যে এই জিম্মিদেরকে মুক্তির ব্যবস্থা করব। এবং ইরান এই যেই মুহূর্তে প্রেসিডেন্ট রোনাল্ড রিগান শপথ নিচ্ছিলেন ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল হিলে, তখন এই জিম্মিদেরকে মুক্তি দেয়। সো ইরান টুক এ মেসেজ দ্যাট টাইম। এবং এইবার ট্রাম্পের মেসেজটা হামাস শুনেছে লাউড এবং ক্লিয়ারলি। তো এই যে লাউড অ্যান্ড ক্লিয়ার, দর্শক, একটা পলিটিক্যাল ক্ষেত্রে অনেক সময়ই এই কথাটা বলা হয়, যেটা উইনস্টন চার্চিল, ব্রিটেনের অত্যন্ত জনপ্রিয় একজন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, যিনি বিশ্বযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন, তৃতীয় বিশ্বযুদ্ধে। এবং তিনি বলেছিলেন যে টক সফটলি ক্যারি এ বিগ স্টিক। অর্থাৎ কথা বলো মৃদুভাবে, কিন্তু সেই কথার ধারটা যাতে থাকে একদম, মানে অনেক ধার যাতে থাকে, যে স্পিক সফটলি ক্যারি এ বিগ স্টিক। তবে আমরা ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে দেখতেছি যে তিনি মানে সফট তো বলছেনই না, মানে স্পিক্স স্ট্রংলি, কিন্তু তার যেই স্টিকটা কত বড় এটা আমরা জানি না। তার ব্লাস্টার আমরা দেখতে পাচ্ছি এবং এতেই সারা বিশ্ব কুপকাত। তো তারা কি কোনো সিগন্যাল পেয়েছে যে ডোনাল্ড ট্রাম্প ইজ জাস্ট নট টকিং স্ট্রংলি বাট অলসো উইল অ্যাক্ট স্ট্রংলি? হয়তো এই অনুমানটা বা এইরকম মেসেজ তাদেরকে দেওয়া হয়েছে বিভিন্ন প্রাইভেট চ্যানেলে। সুতরাং সেই চার্চিলিয়ান থিওরি, স্পিক সফটলি অ্যান্ড ক্যারি এ বিগ স্টিক, ট্রাম্প বোধহয় বলতেছে নো, স্পিক স্ট্রংলি অ্যান্ড ক্যারি এ স্ট্রং স্টিক অর বিগ স্টিক। সেই ডগমা, সেই ডক্ট্রিনে ট্রাম্প বিশ্বাসী এবং সেই ডক্ট্রিনটা সারা পৃথিবী নোটিস করেছে। তো এই মুহূর্তে আপনারা দেখেছেন যে গ্রিনল্যান্ড, ট্রাম্প বলেছে যে আমরা আমাদের ন্যাশনাল সিকিউরিটির স্বার্থে আমরা গ্রিনল্যান্ড চাই, গ্রিনল্যান্ড আমাদেরকে দিতে হবে। এবং ইফ তারা উইলিংলি যদি না আসে তাহলে সেইখানে তারা মিলিটারি শক্তি প্রয়োগ করবে। তো ইতিমধ্যেই আপনারা জানেন গ্রিনল্যান্ড হইছে একটা স্বায়ত্তশাসিত এলাকা ডেনমার্কের অধীনে। ডেনমার্কের প্রাইম মিনিস্টার এবং ফরেন মিনিস্টার বলেছে যে তারা গ্রিনল্যান্ড ইজ নট ফর সেল, বাট আমেরিকার সাথে তারা আমেরিকার ইন্টারেস্ট নিয়ে তারা কথা বলতে আগ্রহী। তারা কিন্তু
আমেরিকাকে চটাইতে চায় না এইখানে। এবং সেই গ্রিনল্যান্ডের যেই জনসাধারণ, সেইখানকার নেতা, তিনিও বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের সাথে তারা বসতে আগ্রহী, বাট দে আর নট ফর সেল। তো দেখা যাক, ডোনাল্ড ট্রাম্প একজন গ্রেট সেলসম্যান হিসাবে বিশ্বে পরিচিত। তিনি একটা রিয়েল এস্টেট mogul, এবং নিউ ইয়র্ক সিটির যে স্কাই স্ক্র্যাপারগুলি, এগুলি কিন্তু তার তৈরি। সো তিনি পুরা নিউ ইয়র্কের স্কাইলাইনটাকে চেঞ্জ করে দিয়েছেন। তো সেই দিক থেকে সফল একজন ডেভেলপার হিসাবে, রিয়েল এস্টেট ডেভেলপার হিসাবে। এবং তার প্রেসিডেন্ট, 45th প্রেসিডেন্ট যেই শাসন আমল, তখনও তিনি আমেরিকার অর্থনীতির জন্য যথেষ্ট করেছেন। এবং হি ইজ এ ভেরি ট্রু প্যাট্রিয়ট, হি ইজ এ ন্যাশনালিস্ট পারসন। অনেকটাই কিন্তু দেশের প্রতি তার অগাধ ভালোবাসা আছে, আমরা সেটা দেখেছি, যে দেশের স্বার্থের বিরুদ্ধে তিনি কোনো কিছু করতে রাজি না। তো সেই ক্ষেত্রে আমরা হয়তো গ্রিনল্যান্ড কোনোভাবে আমেরিকাকে তাদের ইন্টারেস্টটা অ্যাকোমোডেট করতে হবে। এদিকে কানাডাকে বলেছে যে 51st স্টেট বানাবে কানাডাকে, আমেরিকার 51st স্টেট। এবং সেটা তারা ইকোনমিক্যালি করতে চায়, অর্থনৈতিকভাবে। আমেরিকা একটা বিশাল অর্থনীতির দেশ। কানাডার 75% এক্সপোর্ট যায় সেটা আমেরিকাতে। সো ইটস এ হিউজ মার্কেট, এবং তারা সেই ইকোনমিক স্টিকটা ইউজ করতে চাচ্ছে কানাডার। যদিও কানাডার অধিকাংশ মানুষ আমেরিকার সাথে যেতে রাজি নয়, তারা যাইতে চায় না। রেদার বহু আগে কানাডার সাথে আমেরিকার যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে কানাডা জয়লাভ করেছিল। সো আপনারা বুঝতেই পারছেন। এবং কানাডাতে আমেরিকাকে যারা ভালোবাসেনি, যাদের ভালো লাগেনি আমেরিকায়, সেই মানুষগুলাই এই কানাডায় এসে বসতি স্থাপন করেছিল অনেক বছর আগে, শত শত বছর আগে। যেমন ব্রিটিশরা বা ফ্রান্সরা এসে এই আমেরিকা তৈরি করেছিল। তারপরে আমেরিকায় ওই বর্তমান যেই অ্যাংলো স্যাক্সন যেই পপুলেশনটা আর কি, তারা ইউরোপিয়ানরা এখানে এসেছিল, এবং পরে তারা তাদের গ্র্যান্ডফাদারদের সাথে যুদ্ধ করেছিল, ব্রিটিশদেরকে বিতাড়িত করেছে, ফ্রান্সদেরকে বিতাড়িত করে তারা ট্রু নিউ ওয়ার্ল্ড তারা করেছিল, সেটা নাম আমেরিকা। সেরকম আমেরিকার প্রতিও যাদের একটা ডিসকন্টেন্ট ছিল, যারা আমেরিকার আদর্শ উদ্দেশ্য ভালো লাগেনি, সেই মানুষগুলি তারা নর্থে এসেছে, যেটা কানাডাকে বলা হয় ট্রু নর্থ। সো কানাডাতে এসে তারা বসতি গেড়েছিল, এবং তখন কানাডা আমেরিকার সাথে যুদ্ধ হয়েছিল, এবং তারা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হয়েছিল। সুতরাং আমেরিকা কানাডাকে তখন নিতে পারেনি। সো লট অফ হিস্টোরি, এবং তারা এখনও প্রাউড, যারা যে বিং ট্রু নর্থ, বিং কানাডিয়ান, কানাডিয়ানরা এখনও প্রাউড, তারা চায় না আমেরিকার সাথে যেতে। কিন্তু সেইটা এখন ইকোনমি একটা বিশাল জিনিস, ইকোনমির একটা পাওয়ারও আছে। তো সেই ক্ষেত্রে আমেরিকা তাদের ইকোনমিক পাওয়ারটা কানাডার সাথে কিভাবে খেলবে, প্রয়োগ করবে, সেটা দেখার বিষয়। কারণ কানাডাও অলরেডি হুমকি দিয়েছে যে আমাদের উপর যদি ট্যারিফ আসে, যেটা ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছে যে 25% ট্যারিফ দেওয়া হবে কানাডার বিরুদ্ধে, তাহলে আমেরিকার বিরুদ্ধে এমন বাণিজ্যিক নিষেধাজ্ঞা আসবে যেটা আমেরিকা কখনো কল্পনাও করতে পারে নাই। দ্যাটস হোয়াট কানাডিয়ান লিডার্স আর সেইং। তো এই হলো ট্রাম্পের আমরা যতটুকু জানি। তারপরে এখন আমরা এই কালকে, অর্থাৎ কিছুক্ষণ পরেই, কয়েক ঘন্টা পরেই তিনি যখন শপথ নেবেন, অনেক আলাপ আলোচনা হচ্ছে যে আকাশে বাতাসে অনেক আইডিয়া ঘুরতেছে যে দেয়ার উইল বি এ শক অ্যান্ড অ। আপনাদের এই টার্মটা মনে আছে? ইরাকে যখন বোমা মেরেছিল, তখন এই আমেরিকার যেই প্রতিরক্ষা মন্ত্রী ছিল ডিক চেনি, পরে তিনি ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন, তিনি বলেছিলেন যে আমরা ইরাকে এমন আক্রমণ করব যে দেয়ার উইল বি এ শক অ্যান্ড অ। মানুষ তাকায় দেখবে, মানুষ শকড হয়ে যাবে, এবং
ই হবে, কি বলে এটাকে, ওভারওয়েলম হয়ে যাবে যে মাই গড, মানে এত মানে কুইক এতগুলি তারা আক্রমণ করবে এবং মেরুদণ্ড কিছুক্ষণের মধ্যেই ভেঙে দেবে ইরাকের। দ্যাট ওয়াজ দ্য প্ল্যান, এবং আমরা দেখেছি সেই শক অ্যান্ড তো মানে 24 ঘন্টার মধ্যে হাজার হাজার ইরাকি সৈন্য তারা আত্মসমর্পণ করছিল। তো সেই রকম শক অ্যান্ড পলিটিক্স ডোনাল্ড ট্রাম্প শুরু করবে কিনা সেটা আমরা দেখতে চাচ্ছি। যেমন তিনি এসে প্রথমেই বলেছেন, আপনারা বলে রাখি যে চায়নার বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের যে আগের শাসন আমলে তিনি চায়না থেকে যত প্রোডাক্ট আমেরিকাতে এসেছিল তার উপর 10% ট্যারিফ শুল্ক আরোপ করেছিলেন, 10%, অর্থাৎ চায়নার থেকে আমদানিকৃত জিনিসের মূল্য 10% অলরেডি বৃদ্ধি ছিল, যাতে কারণ আমেরিকার সাথে চায়নার ট্রেড ডেফিসিটটা অনেক, এবং চায়না অনেক ব্যাপারেই মানে ছলচাতুরির আশ্রয় নিয়েছে, সেটা আমেরিকা পছন্দ করে না এবং তাদের উপরে শুল্ক আরোপ করেছে। এবং সেই শুল্কটা এবারও তারা চায়নার বিরুদ্ধে আরও বেশি শুল্ক প্রয়োগের চিন্তা করতেছে, কিন্তু আবার মানে এই মুহূর্তে আমেরিকা তাদের সবচাইতে বড় শত্রু হিসাবে চায়নাকে দেখছে। আবার এই তার প্রাইভেট চ্যানেলে ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছে যে তিনি খুব শীঘ্রই তার 100 দিনের শাসনামলের মধ্যেই তিনি চায়না যেতে চান। অর্থাৎ এইখানে ওই যে তিনি স্ট্রংলি কথাও বলতে চাচ্ছেন, আবার এই একটা বড় লাঠিও নিয়ে এগোতে চাচ্ছেন, দুইটাই করতে চাচ্ছেন যে ওকে আমরা তোমাদেরকে পানিশ করব, বাট আমরা তোমাদের সাথে কথাও বলতে চাই। এই জন্য তিনি চায়নাতে গিয়ে সরাসরি এই চায়নার যেই চেয়ারম্যান আছেন, কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান, তার সাথে কথা বলতে চায়, চাইনিজ লিডার। তো কথাও বলবে এবং অ্যাকশনে নিবে, দুইটাই। তারপরে যখন যেটার প্রয়োজন, যদি কথা বলে সলভ হয়ে যায় তাহলে অ্যাকশনের প্রয়োজন পড়বে না, যদি কথায় সলভ না হয় তাদের যেই সমস্যাগুলি আছে চায়নার সাথে, তাহলে তারা অ্যাকশনে যাবে। সো ইটস ভেরি, এবং আপনারা জানেন আমেরিকার সাথে চায়নার অনেকগুলি বিষয় নিয়ে মতদ্বৈততা আছে, দ্বন্দ্ব রয়েছে। তাইওয়ান ইজ নাম্বার 1, তারপরে সাউথ চায়না সিতে এই নেভিগেশনের ফ্রি নেভিগেশনের বিষয়, তারপরে ট্রেডের বিষয় দুই দেশের মধ্যে, তারপর অন্যান্য দেশের সাথে চায়নার যেই প্রবলেমগুলি সেইগুলি সব, তারপরে হিউম্যান রাইটস ইস্যুস। তো এইগুলি নিয়ে অনেকগুলি বিষয়ে তারা আলোচনা করতে চায়, এবং সেই আলোচনা ফলপ্রসূ না হলে আমরা দেখব হয়তো চায়না এবং আমেরিকার সাথে একটা সুন্দর বন্ধুত্ব হবে, তা না হলে একটা মানে চিরবৈরী এবং সেটা খুব খারাপ পর্যায়ে যেতে পারে। আর ট্রেড ওয়ার তো আছেই। তো অন্যদিকে আমরা দেখতেছি ইন্ডিয়ার সাথে চায়নার আমেরিকার রিলেশনশিপটা কি হবে। আপনারা জানেন যে মোদি এবং ডোনাল্ড ট্রাম্প তারা পরস্পরের বন্ধু, তারা নিজেরাই বলে একজন আরেকজনকে বন্ধু বলে সম্বোধন করে, কিন্তু সেই ক্ষেত্রে ইন্ডিয়ার সাথে রিলেশনশিপটা কি হবে। আপনাদের মনে রাখতে হবে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একজন ন্যাশনালিস্ট, জাতীয়তাবাদী নেতা, এবং ডোনাল্ড ট্রাম্পও একজন ন্যাশনালিস্ট নেতা। সুতরাং কেউ কাউকে যে তাদের নিজেদের দেশের স্বার্থে ছাড় দিবে না, এটা বলাই বাহুল্য। কয়েকদিন আগে আমরা ডোনাল্ড ট্রাম্পের কাছে শুনেছি যে মোদি ইজ এ ফাইন পারসন, হি ইজ মাই ফ্রেন্ড, বাট ইন্ডিয়া ইজ এ ভেরি ব্যাড ট্রেড অ্যাবিউজার, ট্রেড এগ্রিমেন্ট অ্যাবিউজার। অর্থাৎ ইন্ডিয়া বাণিজ্য চুক্তি করে ঠিকই আছে, কিন্তু এমনভাবে চুক্তি করে যে তারা অলওয়েজ উপরে থাকতে চায় বা উপরে থাকে, এবং সেই চুক্তিও অনেক সময় মানে না। তো এটা হয়েছে আমেরিকার অভিযোগ ভারতের বিরুদ্ধে, যে ভারতের সাথে ট্রেড চুক্তি করে আপনি জিততে পারবেন না, এবং আপনি ট্রেড চুক্তি করলেও যেটাকে আপনি মনে করেন যে ইকুয়াল একটা ট্রিটি আপনি করলেন, কিন্তু সেইখানে ইন্ডিয়া ছলচাতুরির আশ্রয় নেয়। তো সেইটা বলছে যে ডোনাল্ড ট্রাম্প, যে সেইটা সে করতে দেবে না, যে ইন্ডিয়াকে সে ভালোবাসে, ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার ইজ হিজ ফ্রেন্ড, বাট ইন্ডিয়া ইজ এ ট্রেড রিলেশনস অ্যাবিউজার, অ্যান্ড হি উইল স্টপ ইট।
আরেকটা জিনিস ইন্ডিয়ার সাথে আমেরিকার খুবই কন্টেনশাস একটা ইস্যুজ হইল, এই আমেরিকা যখন কোনো ভারতীয়কে ডিপোর্ট করতে চায়, ইন্ডিয়া তাকে নেয় না। ইন্ডিয়া দে ডোন্ট অ্যাকসেপ্ট ডিপোর্টেশন। সো আমেরিকার হয় সেই মানুষটাকে জেলে রাখতে হবে, তা না হলে সেই লোকটাকে প্যারোল দিতে হবে, আমেরিকাতে ছেড়ে দিতে হবে। কারণ দেয়ার ইজ নো আদার থার্ড কান্ট্রি দ্যাট দে ক্যান সেন্ড দিস পারসন। একজন ইলিগাল ইমিগ্রেন্ট, আপনারা জানেন বহু মানুষ ভারত থেকে আমেরিকাতে আসে, কানাডা হয়ে আসুক বা ভিসা নিয়ে এসে আমেরিকায় থেকে যায়, এবং তাদেরকে যখন ডিপোর্ট করতে, ধরেন আদালতের তাদের সমস্ত যেই এগুলি ছিল চ্যানেলগুলি, এগুলি সব অ্যাডজাস্টেড হওয়ার পরে যখন ফাইনাল ডিসিশন নেওয়া হয় যে এই ব্যক্তিটিকে ডিপোর্ট করতে হবে ভারতে, ভারত সেই পার্সনকে গ্রহণ করে না। আপনি যদি ভারত ধরেন একটা প্লেনে উঠাই দিবেন, ওই প্লেনের থেকে ওই যদি ইন্ডিয়া সেই মানুষটিকে গ্রহণ না করে আপনি পাঠাইতে পারবেন না। সো ইন্ডিয়া এটা গ্রহণ করে না। এরকম হাজার 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 মানুষ ইলিগাল। এখন আপনি কত মানুষকে জেলের মধ্যে রাখবেন? আর জেলের রাখতে তো সরকারেরও খরচ আছে, এই জন্য বাধ্য হয়ে সরকার তখন তাদেরকে ছেড়ে দিতে হয়। তো এই ছেড়ে দেওয়াটা আমেরিকা পছন্দ করতেছে না। বিশেষ করে ট্রাম্প বলছে যে যেই দেশগুলি মানে তাদের নিজেদের নাগরিককে গ্রহণ করবে না, সেই দেশের ওপর শুল্ক বসানো হবে। সো এই এবং ইমিগ্রেশন ইজ এ বিগ পার্ট অফ ডোনাল্ড ট্রাম্পস এজেন্ডা। তো সেই ক্ষেত্রে তিনি এই বিষয়টা হয়তো আবার নতুন করে ইন্ডিয়ার সাথে আমেরিকার একটা টানাপোড়েন তৈরি হতে পারে। এটা কিন্তু ইন্ডিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিবে, এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছে, যদি এখনও তারা তাদের পজিশন পরিবর্তন না করে, যে তাদের সিটিজেনকে যাদেরকে ডিপোর্ট করা হবে তাদেরকে গ্রহণ না করলে এটার মাসুল ভারতকে দিতে হবে। বাংলাদেশের বিষয়টা, বাংলাদেশ সম্পর্কে বেসিকলি ডোনাল্ড ট্রাম্প কিছুই বলেন নাই। সেই বহু এই ক্যাম্পেইনের সময় একটা টুইট করেছিলেন বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন নিয়ে, এরপরে তিনি কিছু বলেননি। তবে তার কিছু অ্যাডমিনিস্ট্রেশনের যেই কিছু পিক্স তিনি করেছেন, বিভিন্ন পদে যাদেরকে নিচ্ছেন তাদের দেখে বোঝা যায় যে বাংলাদেশ সম্পর্কে তারা হয়তো ডিপ্লোম্যাটিক চ্যানেলে প্রেশার আসবে, মানে অবশ্যই আসবে, সেটা তিনি মানে বা বাংলাদেশ ট্রাম্পের রাডারে অত বড় কিছু না, বিষয় না যে বাংলাদেশকে নিয়ে কথা বলতে হবে। বাট উই উইল সি সামথিং। এনিওয়ে, আবারও আসছি যে শক অ্যান্ড আগামী কয়েক ঘন্টা পরেই আমরা শক অ্যান্ড দেখব, বিশেষ করে ডোমেস্টিক পলিসিতে। ডোমেস্টিক অনেক কিছু তিনি করবেন, যেগুলি বৈদেশিক জিনিসগুলি এইভাবে আপনার টেলিগ্রাফি করে হয় না, যেগুলি ডিপ্লোম্যাটিক্যালি চুপে চাপে করতে হয়। আর তবে ডোমেস্টিক পলিসিগুলি তার একচ্ছত্র অধিকার আছে, তিনি প্রেসিডেন্ট হিসাবে সেই ক্ষমতা আছে, তিনি সেগুলি করবেন। এবং জানা গেছে যে প্রায় তিনি 100টার মতো এক্সিকিউটিভ অর্ডার জারি করবেন, অর্থাৎ নির্বাহী আদেশ দিবেন 100টার মতো, এবং অনেক কিছু বিষয়ে মূল বিষয়গুলি তিনি হি র্যান অন ইমিগ্রেশন অ্যান্ড ক্রাইম, প্রবাবলি বেসিকলি ওইটার ওপরই তিনি থাকবেন। যেমন রিইনস্টেটমেন্ট অফ টাইটেল 42, অর্থাৎ যারা নাকি ল্যান্ড বর্ডার ক্রস করে মেক্সিকো দিয়া বিভিন্ন দেশ থেকে গিয়ে মেক্সিকো হইয়া আমেরিকাতে ঢুকতে চাইব, সেই তাদেরকে ওইখানে আটকানো হবে, তাদেরকে মেক্সিকো ক্রস করতে দেওয়া হবে না, বর্ডার সিল করে দেওয়া হবে। এবং বলা হবে যে তোমাদের যেই ক্লেইম আছে, তোমরা রাজনীতি করছিলে, রাজনৈতিক আশ্রয়, ধর্মীয় আশ্রয়, যাই করো তোমরা, ইউ হ্যাভ টু স্টে ইন মেক্সিকো। তারপরে সেইখানে তোমাদের অ্যাপ্লাই করতে হবে, আমরা তোমাদের মেরিট ডিমেরিট দেখব তোমাদের ক্লেইমের, যদি তোমাকে আমরা সিলেক্ট করি যে তোমার ক্লেইম ভ্যালিড, দেন উইল অ্যালাউ ইউ টু কাম, তা না হলে তুমি আসতে পারবে না। তারপরে ম্যাস ডিপোর্টেশন, মানে অবৈধদেরকে আমেরিকা থেকে বহিষ্কারের যেই একটা হুমকি, বলছে যে এটা শুরু হবে আমি ক্ষমতা শপথ নেওয়ার সাথে সাথেই। এবং অলরেডি আমরা জানি যে বিভিন্ন জায়গায় জেল খালি করতেছে, যাতে এই বিভিন্ন সংস্থাগুলি যাতে এবং তারা খুব সম্ভবত ট্রাম্প শপথ নেওয়ার সাথে সাথে বিশেষ করে স্যাংচুয়ারি সিটিগুলিতে, লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, শিকাগো, এই সমস্ত শহরগুলিতে তারা
ফেডারেল এজেন্ট হাজারে হাজারে নামায় দেবে এবং তারা দোকানপাটে তো যাবেই, অফিস আদালতে যাবে, ইলিগাল খুঁজে বের করবে, এমনকি বাড়িতেও যেতে পারে, শপিং মলে যেতে পারে, রাস্তাঘাটে থামাইয়া আপনার কাগজ চেক করতে পারে এবং দে আর প্রিপেয়ার্ড ফর দ্যাট। এটা নিয়ে অনেক কথা হচ্ছে, তো সেটা তারা করবে। এই এবং বিশেষ করে তারা ডিপোর্ট করবে এদেরকেই যারা নাকি মানে তাদের বক্তব্য হলো যে যেই এই দেশে অবৈধভাবে আছে হি ইজ নট সেফ, এবং তবে আমরা উইল গো ফার্স্ট ফর দোজ হু কমিটেড ক্রাইমস, যারা নাকি ক্রাইম করছে, যাদের উপর ক্রিমিনাল রেকর্ড আছে। তবে আমাদের দেশের মানুষ ওই যে বিনা পয়সায় বাসে ওঠা, তারপরে সাবওয়ের ভাড়া মারা, তারপরে দোকান থেকে একটা চকলেট চানাচুর চুরি করা, এগুলি চাইরে না আডানার জন্য আমাদের বাঙালিরা খুব বিখ্যাত। শপলিফটিং বলে এগুলি, এইগুলি কি বলে এটাকে, মানে মাইনর থ্যাফট আর কি। তো এগুলি অনেক করে, বড় কাম বাঙালিরা করতে পারে না, কিন্তু ছোট ছোট কাজের জন্য তারা ওস্তাদ, টু মাচ করে, গ্রিডি, হ্যাঁ, ভাবে যে কেউ দেখে নাই আমি করে নিই। এবং আমি বলবো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, বি কেয়ারফুল, জাস্ট ডোন্ট ডু দ্যাট। আপনারা যদি আমেরিকাতে কোনো অবস্থায় এগুলি করে ধরা পড়েন, এখন কিন্তু এই জিনিসগুলি একটা বড় করে দেখা হবে, বড় করে। যে আপনাদের যারা আমেরিকায় থাকেন, আপনাদের নিশ্চয়ই মনে আসে জুলিয়ানি ধরা শুরু করেছিল যারা সাবওয়ের ভাড়া মারে, যে সাবওয়ের ভাড়া মারে, যে বাসের ভাড়া মারে, সে আরও বড় কিছু করতে পারে। সুতরাং যারা ছোট ছোট ক্রাইম করবে তাদেরকে ধরবো, ধৈর্য চেক করলে দেখা যাবে তার বিরুদ্ধে বড় ক্রাইমের এলিগেশন আছে। সো বি কেয়ারফুল, ডোন্ট ডু দ্যাট। তারপরে ট্রাম্পের আরেকটা বিষয় হয়েছে যে তিনি বার্থ রাইট সিটিজেনশিপ বাতিল করতে চান। এই ব্যাপারে একটা এক্সিকিউটিভ অর্ডার তিনি জারি করবেন হয়তোবা। আপনারা জানেন যে আমেরিকাতে অনেকেই আসে, বউ প্রেগনেন্ট হইলে 6-7 মাস হইলেই, বা আগে একটা ভিসা নিয়ে থাকে, তারপরে বউরে প্রেগনেন্ট করে এইখানে পাঠায় দেয়। আবার এইখানে যদি প্রেগনেন্ট মহিলাদের কিন্তু হেলথ ইন্স্যুরেন্স ফ্রি, বা বাচ্চা 18 বছর পর্যন্ত হেলথ ইন্স্যুরেন্স ফ্রি। হ্যাঁ, সুতরাং ওই বিনা পয়সায় লক্ষ লক্ষ ডলারের চিকিৎসা নিয়ে একটা আমেরিকান সিটিজেন বাচ্চা লইয়া আপনি দেশে চলে গেলেন, এবং তারপরে সুবিধা মতো এই সিটিজেনকে ব্যবহার করে আমেরিকাকে তারা কিছু দিচ্ছে না, কিন্তু আমেরিকার অনেক কিছুই নিচ্ছে, সার্ভিস নিচ্ছে। যখনই অসুস্থ হয়ে পড়ে তখনই আমেরিকায় এসে চিকিৎসা নিয়ে আবার চলে যায়। ইউ আর নট পেইং এনিথিং টু আমেরিকা, ইউ ডোন্ট ইভেন হ্যাভ এ লয়ালটি টু আমেরিকা। তাহলে আপনি আমেরিকার এই সুযোগটা নেবেন কেন? এইটা তারা বন্ধ করতে চায়। যদিও 14th অ্যামেন্ডমেন্টে আছে যে আমেরিকা বা আমেরিকার অধীনস্থ কোনো টেরিটরি বা কোনো মিশনে যদি কেউ জন্মগ্রহণ করে তাহলে সে আমেরিকান নাগরিক হিসেবে জন্মসূত্রে গণ্য হবে। তো এইটা একটা অ্যামেন্ডমেন্টে আছে। সুতরাং তার এক্সিকিউটিভ অর্ডারে এইটা কতটুকু বাতিল করা যাবে এটা প্রশ্ন সাপেক্ষ, এবং সেই ক্ষেত্রে হয়তো অনেকেই লসুট করবে, হয়তো কোর্টে যাবে যাদেরকে সিটিজেনশিপ ডিনাই করা হবে। তো আবার এমন হইতে পারে যে এই ডোনাল্ড ট্রাম্প বা তার দল একটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আনতে পারে যে বার্থ রাইট সিটিজেনশিপ বাতিল করে দেওয়ার জন্য, যে আপনি আসবেন এইখানে এসে বাচ্চা লয়ে যাবেন গা, তো এটা হবে না। তারপরে বর্ডার ওয়াল, তিনি বলেছেন যে বর্ডার ওয়াল কনস্ট্রাকশন করবে, যেই জায়গায় বর্ডার ওয়াল নাই, এবং সেই বর্ডার স্টেটগুলিতে যে পুলিশ যারা আছে, লোকাল যেই ল এনফোর্সমেন্ট আছে, তাদেরকে অথরাইজ করা হবে যাতে ইলিগাল ইমিগ্রেন্টদেরকে ধরে ধরে মানে অ্যারেস্ট করা হয়। তারপরে আপনারা এবং এইটাও বলেছে যে বিশেষ করে কানাডা এবং মেক্সিকোর উপর, যে এই কানাডা এবং মেক্সিকো থেকে প্রচুর পরিমাণে অবৈধ, মানে এগুলি কানাডার মানুষ যাচ্ছে না, কানাডায় আসছে ট্যুরিস্ট ভিসা নিয়ে, তারপরে তারা অবৈধ পথে আমেরিকায় পাড়ি জমায়, মানে ওই আনঅফিসিয়াল বর্ডার দিয়ে। আর মেক্সিকো থেকে তো বনে জঙ্গল পেরিয়া পার হইয়া বহু মানুষ আসে এবং তারা আমেরিকায় ঢুকে। তারা বলছে যে মেক্সিকো এবং কানাডার সমস্ত প্রোডাক্টের ওপর 25% ট্যারিফ শুল্ক, 25% শুল্ক আরোপ করা হবে, যাতে যদি এই জিনিসগুলি বন্ধ না হয়। এবং একই অবস্থা বলছে যে চায়নার ওপরও তারা এই শুল্ক আরোপ করবে। আপনারা চিন্তা করে দেখেন যে একটা প্রোডাক্টের দাম যদি এই 25% বাইরে জায়গা,
তো সেই ধরেন কানাডিয়ান প্রোডাক্টের ওপর 25% যদি শুল্ক দেয় তাহলে কিন্তু ওইটা আমেরিকাতে অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে। সেই ক্ষেত্রে কানাডার ইকোনমিতে ক্ষতি করবে, এরকম মেক্সিকোর ইকোনমিতেও ক্ষতি করবে, চায়নার ইকোনমিতেও ক্ষতি করবে। সো দিস ইজ লাইক এ টুল, এ ডিটারেন্স টুল হিসাবে ডোনাল্ড ট্রাম্প ব্যবহার করতে চাচ্ছে। তারপরে টিকটকের ওপর একটা ব্যানের কথা আসতেছে। এই একটা আইন পাস হয়েছে আমেরিকাতে অলরেডি, এটা অলরেডি টিকটক এই গত 1-2 দিন ধরে আমেরিকাতে বন্ধ, কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছে যে আগামী 90 দিনের জন্য তিনি টিকটক ওপেন রাখবেন, যাতে চায়না বা টিকটক কোম্পানি যাতে তাদের যেই প্রবলেমগুলি আছে এগুলি সলভ করে। কারণ আমেরিকার অভিযোগ টিকটকের বিরুদ্ধে সেটা হলো যে এই টিকটক চাইনিজ কোম্পানি দ্বারা নিয়ন্ত্রিত, এটা আসলে একটা প্রাইভেট কোম্পানি না, যেমন গুগল, ফেসবুক এরকম। এই টিকটকটা প্রাইভেট কোম্পানি হলো, চাইনিজ সরকার এটা নিয়ন্ত্রণ করে। সুতরাং টিকটকে আমেরিকানরা যত কন্টেন্ট দিচ্ছে এগুলি চাইনিজ সরকার দেখতে পারে। যে দেয়ার ইজ এ সিকিউরিটি ইস্যু, এটা করা মানে আমেরিকা বলছে যে হয় টিকটক চাইনিজ গভর্নমেন্টের সাথে তাদের কোলাবোরেশন বন্ধ করতে হবে, নাহলে টিকটককে আমেরিকা থেকে বিদায় নিতে হবে। এবং আমেরিকাতে যদি টিকটক ব্যান্ড হয়ে যায় তাহলে আপনারা নিশ্চিত থাকতে পারেন যে ইউরোপিয়ান ইউনিয়ন এবং অন্যান্য দেশ, অনেক দেশে টিকটক বাতিল হয়ে যাবে। তারপরে আরেকটি বিষয়ে আদেশ দিবেন যে ড্রিল বেবি ড্রিল, এটা ছিল তার স্লোগান, যে তিনি প্রচুর পরিমাণে তেল উৎপাদন করবেন, বিভিন্ন জায়গা থেকে তেল উৎপাদন করবেন, যেগুলি বাইডেন প্রশাসন বা আগের ডেমোক্রেটরা বলতো যে এনভায়রনমেন্টকে রক্ষা করতে হবে, সুতরাং তেল, আমাদের প্রচুর তেল আছে কিন্তু আমরা এগুলো উঠাবো না, আমাদের পরিবেশ নষ্ট করা যাবে না। তো ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হলো জন্য আমাদের তেল তুলতে হবে, আমরা এই ইয়ের মধ্যে এই এনার্জিতে আমরা সেরা দেশ, আমরা এই পৃথিবীর মধ্যে, এবং আমরা সেই আমাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চাই। এই জন্য তিনি সমুদ্রে এবং মানে আটলান্টিক সমুদ্রে, প্রশান্ত মহাসাগরে এই সমস্ত এলাকায় তেল উত্তোলনের জন্য অনুমতি দেবেন, এবং একই সাথে আলাস্কার এই আর্কটিক ন্যাশনাল ওয়াইল্ড লাইফ রেফিউজ, যেখানে মানে বন্যপ্রাণী আছে, তো সেই জায়গাও ওপেন করে দিবে, যে ওইখানেও তেল তোলা যাবে। তারপরে তিনি আরেকটা জিনিস করবেন, সেটা হলো যে গ্যাস, ন্যাচারাল গ্যাস, যেটা প্রাকৃতিক গ্যাস রপ্তানি বিদেশে এই বাইডেন প্রশাসন বন্ধ করেছিল, কারণ তারা চায় নাই যে এই গ্যাস তুইলা তারপরে এই দেশের পরিবেশ নষ্ট করিয়া তারপরে বিদেশে রপ্তানি করে মানুষকে দেওয়া। এটা কিন্তু বলছে ট্রাম্পেরই হয়েছে যে ইকোনমিক এভরিথিং, ট্রাম্পস ইকোনমি ট্রাম্পস এভরিথিং। সো এরকমই, তো ইকোনমিক কাজের জন্য, তিনি ইকোনমিক উন্নয়নের জন্য তিনি এইগুলি করতে চাচ্ছেন। তারপরে ট্রান্সজেন্ডার পলিসি, ওই যে ছেলে বলল মেয়ে, আমি মেয়ে, মেয়ে বলল আমি ছেলে, তো এই পলিসি টোটালি চলবে না। তার বক্তব্য হলো যে আমেরিকার মানে তিনি ঘোষণা দেবেন যে পৃথিবীতে 2 ধরনের মানুষ, একটা পুরুষ একটা মহিলা, মাঝখানে আর কোনো কিছু নাই, পুরুষ এবং মহিলা। এই যে একটা পুরুষ কইব যে আমি মহিলা, তারপরে সে মহিলাদের খেলার মধ্যে অংশ নেবে। আপনারা নিশ্চয়ই একটা বায়োলজিক্যাল পুরুষের সাথে কোনো মহিলার পারবে না খেলাধুলায়। তো এই জিনিসটা তিনি বন্ধ করতে চাচ্ছেন, যে এটা এক ধরনের নাটক হচ্ছে এটা নিয়ে, এই নাটক আর বেশি দিন চলা যাবে না। তারপরে DEI, ডাইভার্সিটি, ইকুইটি অ্যান্ড ইনক্লুশন, ফেডারেল গভর্নমেন্টে যে ওই যে কোটা দেওয়া, যে আমাদের মহিলা নিতে হবে, আমাদের গে সমকামী নিতে হবে, আমাদের ট্রান্সজেন্ডার নিতে হবে, আমাদের পঙ্গু নিতে হবে, আমাদের এইগুলি না, এই DEI টোটালি বন্ধ। মেরিট অনুযায়ী যে যা পারবে, সেটা ডাজেন্ট ম্যাটার সে কি, তাকে সেই মেরিট অনুযায়ী তাকে দিতে হবে, কোনো ওই সিলেকশন না পারলেও বিকজ আমার কোটা আছে এটা নিতে হবে, 5% এই সমকামী নিতে হবে, 5% 20% মহিলা নিতে হবে, এই নিতে হবে, এগুলি চলবে না। তাহলে স্ট্রেফ মেরিট অনুযায়ী চলবে। তো এইটাই সে তার সামনে আসতেছে অর্ডার, এই ফার্স্ট 100 আওয়ার্সের মধ্যে আর কি, 2-3 দিনের মধ্যে। তারপরে তিনি আরেকটা অর্ডার দিবেন, সেটা হলো যে যত ফেডারেল গভর্নমেন্টের এমপ্লয়ি আছে, যত কেন্দ্রীয় সরকারের যেই
কর্মচারী আছে তাদেরকে আর বাড়ি থেকে কাজ করা যাবে না, তাদেরকে অফিসে আসতে হবে, আর না হলে চাকরি ছেড়ে চলে যেতে হবে। তারপরে আরেকটা আসতেছে যে রেডিক্যাল লেফট এনজিওতে ফান্ডিং বন্ধ করা হবে। যেই সমস্ত এনজিওগুলো মানে এই যে ডিইআই পলিসি, ট্রান্সজেন্ডার পলিসি, হোমোসেক্সুয়াল পলিসি, এই পলিসিগুলি যারা প্রমোট করে বা যারা নাকি অ্যাবর্শন সার্ভিস দেয়, ফ্যামিলি প্ল্যানিংয়ের সার্ভিস দেয়, এই জাতীয় এনজিওগুলিকে টাকা পয়সা বন্ধ করা হবে। সেই ক্ষেত্রে আপনারা জানেন যে আমেরিকা ইউনিসেফকে টাকা দেয় না, বা আরও কয়েকটা এনজিও, ইউনাইটেড নেশনসেরই বেশ কয়েকটি সংস্থাকে কিন্তু আমেরিকা টাকা দেয় না, বিকজ তাদের পলিসির সাথে তারা ওইটা যায় না। তো এই কারণে তো আমরা দর্শক সেই শক অ্যান্ড ডোনাল্ড ট্রাম্পের জন্য অপেক্ষা করি আর মাত্র কয়েকটি ঘন্টা, তারপরেই বিশ্ববাসী জেনে যাবে তার প্রথম কাজগুলি কি হবে। তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা বুঝতে পারবো যে হাউ হি ইজ গোয়িং টু বি ডিফারেন্ট ফ্রম হিজ লাস্ট টার্ম, হুইচ ওয়াজ 45th US প্রেসিডেন্ট, নাও হি ইজ 47th US প্রেসিডেন্ট। তো দ্য হোল ওয়ার্ল্ড ইজ ওয়াচিং, আমরাও ওয়াচ করতেছি। তো এই পর্যন্তই দর্শক, সকলেই ভালো থাকবেন, নমস্কার।